আওয়ামী লীগ হেরে যাবে এই ভয়, এই অনিশ্চয়তায় তারা গ্রামগঞ্জে মাইকিং করে বলতো যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ক্রূর হিংস্রতার আঘাতে যারা আহত হয়েছেন বা যে পরিবারগুলোতে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, কমপক্ষে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সামান্য কিছু সহযোগিতা এবং আমরা ভবিষ্যতে কি করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভবিষ্যতে কি পরিকল্পনা নিয়েছেন এটা জানানোর জন্য এখানে আতিকুর রহমান রুম্মন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিকল্পনার কিছু অংশ আপনাদের কাছে বলেছে যে ক্ষমতায় গেলে বিএনপি এই হতভাগ্য মানুষ যারা দেশের জন্য, যারা গণতন্ত্রের জন্য, যারা দলের জন্য হাসতে হাসতে জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে কিভাবে মূল্যায়িত করা হবে সে কথাটি কিছুটা বলেছে। এর ভিতরে আরো কথা আছে যেগুলো হয়তো আমরা পরে আরো জানতে পারবো। এই মুহূর্তে আমরা বিএনপি পরিবার ছুটে এসেছি এই সাতকানিয়ার মানে বাংলাদেশে বা চট্টগ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চল। এখানে যুবদলের এক নেতা সে মারা গেছে, তার পরিবারকে সহায়তা করার জন্য একটা অটো রিক্সা তাকে দেওয়া হয়। একটা শিশু বাচ্চা ছেলে তার হৃৎপিণ্ড ছিদ্র হয়ে গেছে, তাকে তার খবর তিনি নিয়েছেন তারেক রহমান সাহেব, নিয়ে তিনি দ্রুত রূপবনকে মিথুনকে বলেছে যে দ্রুত ছুটে যাও, কিভাবে সহায়তা করা যায়। সেই কারণেই ছুটে আসা এই অঞ্চলেরই সব। আরেকজন তিনি একটা কঠিন দুরারোগ্য রোগে ভুগছেন, তাকেও সহায়তা করা যায়। এগুলো তিনি বিভিন্ন পত্রিকা থেকে সেই সুদূর লন্ডনে বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে তিনি বিভিন্ন গণমাধ্যমে, এখন এই প্রযুক্তির গণমাধ্যমে সাথে সাথে একটা ওয়ার্ডের মধ্যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি হচ্ছে সেটা জানা যায় পৃথিবীর যে কোনো জায়গায়। ঠিক সেভাবেই তারেক রহমান সাহেব জানছেন। জমি আপনার মিল ফ্যাক্টরি এটা আপনার না, ওটা শেখ হাসিনার। আর শেখ হাসিনার বসম্ভব যারা আছে যুবলীগ ছাত্রলীগ তারা দখল করলে আমরা কখনো দেখিনি শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ ভয় কিছু বলতে পারতো না। আর তিনি আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়েছিলেন, ছাত্রলীগ যারা করতে এক সময় তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাদেরকে দিয়ে তারা পুলিশ, কিন্তু তারা ভূমিকা পালন করেছে পার্টি ক্যাডারের মতো, গুন্ডার মতো, মার ধর যেখানে ইচ্ছে তারা কাউকে ধরতে গিয়ে গুলি করে দিত। সংগ্রাম তো 16 বছর ধরে চলেছে। মূল সংগ্রাম ছিল যে ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি, কারণ বেশি ভোট উপস্থিত হলেই আওয়ামী লীগ হেরে যাবে এই ভয়, এই অনিশ্চয়তায় তারা গ্রামগঞ্জে মাইকিং করে বলতো যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। পুলিশ ভয় দেখাতো। তাই আমরা কি দেখেছি, ভোটের ঘোষণা হতো, নির্বাচন কমিশন হতো, শিডিউল ঘোষণা করা হতো, অমুক তারিখে ভোট, কিন্তু ভোটের দিন ভোট কেন্দ্রের সামনে গরু, বাছুর, ছাগল, কুকুর, বিড়াল ছাড়া আপনার মানব সন্তানকে দেখা যেত না, ভোটারদেরকে দেখা যেত। অভিনব অভিনব আমরা ভোট দেখেছি শেখ হাসিনা বলে। আবার আরেকটি ভোট দেখলাম 2018 সালে, দিনের ভোট রাত্রে হয়ে গেল। এইভাবে আপনার নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে, মানুষের অধিকার ধ্বংস করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা ধ্বংস করে একক কর্তৃত্ববাদী এক ভয়ঙ্কর সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তার পতন হলো 5ই আগস্টে। এখন জনগণ তো তার ভোটাধিকার ফিরে পেতে চায়। আমাদের আরো অনেক কাজ আছে, সংস্কার করতে হবে যাতে ফ্যাসিবাদের উত্থান না হয়। এই সমস্ত কাজও করা হচ্ছে, কিন্তু নির্বাচন যদি দূরে চলে যায় তাহলে আপনার গণতন্ত্রের কি অবস্থা হবে? গণতন্ত্র মানে যেমন আরো অনেক বিষয় আছে, ন্যায় বিচার, সুশাসন, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, আবার অবাধ সুষ্ঠু নির্বাচন,
যেটা বারবার বাধাগ্রস্ত করেছে, ধ্বংস করেছে শেখ হাসিনা, সেটা তো কিছু হলো না। এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। আমরা আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী একজন শাসকের যে অ্যাটিটিউড, মনোভাব, কালকে আমরা তার বক্তব্য থেকে পেলাম। ছেলে মানুষ, কদিন আগেই ছাত্র ছিল, কিন্তু এরকম আচরণ হবে না, এটা তো হওয়া উচিত না। বক্তব্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে। বিতর্ক তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু আমারটাই হতে হবে আর সবটাই ভুল, সবটাই খারাপ, আমরাই সবকিছু করেছি। তাহলে আমাদের 16 বছরের যে এই যে আন্দোলন, 16 বছরের এত রক্তপাত আমাদের কাছ থেকে হারিয়ে গেল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, জনি ছাত্র নেতা জাকির, এই যে এক এক করে অসংখ্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, কত যে ছাত্র দলের ছেলে, কত যে যুব দলের ছেলে, কত যে বিএনপির নেতা, তারা গুম হয়ে গেলেন, তারা অদৃশ্য হয়ে গেলেন। কারো লাশ পাওয়া গেল শীতলক্ষার ধারে, কারো লাশ পাওয়া গেছে কর্ণফুলীর ধারে, কারো লাশ পাওয়া গেছে মেঘনা নদীর পরে। তাহলে এদের কোনো অবদান নেই? এরা এই 16 বছর কিসের সংগ্রাম করেছে? এরা তো গণতন্ত্র ফেরানোর সংগ্রাম করেছে। তো তাহলে সেইটার কোনো দাম নাই। আপনারা যেটা বলবেন সেভাবেই সবকিছু করতে হবে। তাহলে আপনি যত জবাবদিহিতাহীন একটি সরকার থাকবে, ততই কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খল অনাচার হবে। আপনার এই যে মব সংস্কৃতি, কিছু মানুষের উচ্ছৃঙ্খল আচরণ, এটা তো সম্পূর্ণ বেআইনি, এটা সম্পূর্ণরূপে সমাজকে অস্থির করে দিচ্ছে। সমাজের মধ্যে ভয়, আতঙ্ক তৈরি হচ্ছে। কাউকে ছেলে ধরা বলে একবারে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে চোর বলে একজন এসে আঘাত করার সাথে সাথে 10 জন এসে হামলে করছে। এটা তো একটা নৈরাজ্যের প্রতিফলন, একেই তো বলে নৈরাজ্য। তো সেই পরিস্থিতি কেন তৈরি হবে? আপনার রংপুরের তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন প্রদীপ লালা, আরেকজন তার নাম বোধহয় কি তারা লাল ভাই, এই ধরনের কিছু একটা হবে। একেবারে অহিন্দু, একেবারে সাধারণ মানুষ, তার ভাগ্নির বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা মানে হঠাৎ করে একটা অপপ্রচার দিয়ে একটা মব তৈরি করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে। পুলিশ ওই সময় গেছে সংবাদ পেয়ে, কিন্তু মব দেখে পুলিশও করে কিছু করতে পারেনি। তাহলে এই হচ্ছে প্রশাসন। যদি এরকম হয়, তাহলে এই যে এখানে আপনারা যারা বসে আছেন, এই যে সাধারণ জনমানুষ, এই যে গ্রামগঞ্জে মানুষ বাস করছে, তাদের নিরাপত্তা কোথায়? এই মব কালচার কেন এখন চলছে? এইটা প্রতিরোধ করা তো সরকারের দায়িত্ব। এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করবে। বেআইনি ভাবে কারো মৃত্যু কাম্য নয়। সে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের কাছে সোপার্দ করতে হবে এবং বিচারের মাধ্যমে তার শাস্তি হবে। কোন মানুষের হাতে আইন তুলে নিতে পারে না। আজকে এটার প্রকোপ বেড়ে গেল। তো এই কারণে আজকে যদি নির্বাচিত সরকার থাকতো, প্রতিটি ঘটনায় তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।